বর্তমান সময়ে আওয়ামী ফ্যাসিবাদ পরবর্তী যে সময়, এই সময়ে যে দলগুলো আছে তাদের ভিতরে সেই দলগুলোই ভালো করবে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, যাদের নির্বাচনী ম্যান্ডেটগুলো থাকবে বাংলাদেশপন্থী। কেননা আমরা 36শে জুলাইয়ের মধ্য দিয়ে দেখেছি বাংলাদেশের বর্তমান যে মানসিকতা তা মূলত এই তরুণদের দ্বারাই পরিচালিত। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তা আমাদের তরুণদের মন মানসিকতার উপর নির্ভর করছে। তো তরুণদের মন মানসিকতা প্রথম এবং একমাত্র বিষয় হচ্ছে বাংলাদেশ। যারা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ভীষণ, বাংলাদেশের শক্তিমত্তা এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা করবে, কেবলমাত্র তারাই তরুণদের দ্বারা বিজয়ী হবে। এবং তরুণদের মাঝে যারা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেই দলগুলাই বা আগামী নির্বাচনে ভালো করার সম্ভাবনা বেশি দেখছি। আমরা প্রার্থীদের ভিতর বর্তমান সময়ে যে সকল প্রার্থী আমরা দেখছি, আমরা দেখছি যে কিছু প্রার্থী আছেন যারা বিগত স্বৈরাচারী সময়েও ছিলেন, স্বৈরাচারী সময় বা হচ্ছে তারও পূর্বকার যে সকল পুরাতন রাজনীতিবিদ তাদেরকে যেমন দেখছি, ঠিক একইভাবে 36শে জুলাইয়ের মধ্য দিয়ে যে সকল নতুন নেতৃত্ব গড়ে উঠেছেন তাদেরকেও আমরা সামনে নির্বাচনী প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি, যা আমাদের রাজনৈতিক বাস্তবতার জন্য আসলেই ইতিবাচক। তবে এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটি জাতির শিক্ষক হচ্ছেন তার রাজনীতিবিদেরা। জাতিকে রাজনীতিবিদেরা যেদিকে পরিচালিত করেন জাতীয় ঠিক সেই দিকেই পরিচালিত হয়। সেই দিক থেকে আমি বলবো এমন প্রার্থীদেরকে আমরা চাই যারা আমাদের জাতিকে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের ভিতরে সীমাবদ্ধ না রেখে একটি বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে, দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে যারা বাংলাদেশকে গড়ে নেওয়ার ম্যান্ডেট দিবেন, তারাই সেই ধরনের প্রার্থীকেই আমরা তরুণের দিক থেকে আশা করছি। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যখন ডক্টর ইউনূস আমাদের দেশের প্রধান উপদেষ্টার পদ আসন করেন, তখন আমাদের জাতির আশা আকাঙ্ক্ষা ছিল একটি বিপুল সংস্কার, বৈপ্লবিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও এগিয়ে যাবে। কিন্তু সেই সংস্কার আসলে একটি রাজনৈতিক কাঠামোর ভিতরে আটকে গিয়েছে, যেখানে যখনই নির্বাচনের কথা বলা হয় একটি পক্ষ সংস্কারকে প্রতিরোধ করে নির্বাচনের মধ্য দিয়ে, আবার আরেকটি পক্ষ ক্ষমতার পালাবদলকে প্রতিহত করে সংস্কারের মধ্য দিয়ে। অর্থাৎ সংস্কার একটি রাজনৈতিক কূটচালের মধ্য দিয়ে আবদ্ধ হয়ে গিয়েছে। যেখানে সংস্কার হওয়ার কথা ছিল বিচার বিভাগে, শাসন বিভাগে, আইন বিভাগে, সে জায়গায় সংস্কার আটকে গিয়েছে শুধুমাত্র রাজনীতিবিদ এবং তাদের ক্ষমতার পালাবদলের মধ্যখানে। এই পরিস্থিতিতে আসলে আমাদের যেখানে সংস্কার প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর কাঠামোতে, সরকারের প্রশাসনিক কাঠামোতে, শিক্ষা কাঠামোতে, স্বাস্থ্যতে, খাদ্যতে, শিশুতে, আমাদের পরিবেশে, জলবায়ুতে, অর্থনীতিতে, পররাষ্ট্রনীতিতে, কৃষিতে, শিল্পতে, এবং আমাদের যেখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি বেকারত্ব হ্রাসের জন্য প্রচুর পরিমাণে কর্মসংস্থানের কথা ছিল, আমরা যেই চাকরি এবং কোটার বিষয় নিয়ে আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে যেখানে কোটা প্রথা বিলুপ্তি হওয়ার কথা ছিল, সে জায়গায় এখনও কোটা প্রথা রয়ে গিয়েছে অনেক জায়গায়। এবং এখনো পর্যন্ত তরুণদের সেই বেকারত্বের নিরসনের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। এখনো পর্যন্ত বিপুল হারে কোনো প্রকারের কর্মসংস্থান তৈরি করা হয়নি, যেখানে আমাদের প্রয়োজন ছিল বিপুল হারে শিল্পায়ন এবং বৈদেশিক বাজারগুলো নিশ্চিত করা, রপ্তানি বাজার তৈরি করা, শ্রম বাজার তৈরি করা, এবং আমাদের দেশে নতুন নতুন বাজার সৃষ্টি করা। তো আমাদের এখন পর্যন্ত কোনো বাজারই সৃষ্টি হয়নি। তো এই ধরনের এমন একটা কাঠামোর ভিতরে আমরা সংস্কার শুধুমাত্র আলাপ করছি যে পিআর পদ্ধতিতে হবে নাকি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে, কিভাবে হবে, আমরা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের কথা চিন্তা করছি। এই সংস্কার কাদের জন্য? এই সংস্কার কি জনগণের জন্য না রাজনীতিবিদদের জন্য, যারা হচ্ছে 5 বছর পর পর একজনের বদলে আরেকজন আসবে এবং দেশকে লুটে পুটে খাবে? তাদের জন্যই কি সংস্কার হচ্ছে না জনগণের জন্য সংস্কার হচ্ছে? আমরা যে 2 থেকে 2.5 হাজার আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে, আমাদের 50,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে, আমাদের দেশের যেই অপূরণীয় ক্ষতি হলো, সেই ক্ষতির ব্যাপারে আমরা কি সংস্কার করলাম? আমরা দেখা গেল যখন সংস্কারের কথা বলা হলো, তখন আমাদের সংস্কার গিয়ে ঠেকলো রাজনীতিবিদদের ক্ষমতার পালাবদলে। কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করছে। তাদের নিজেদের ভিতরে এখনো পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনে কোনো কাউন্সিল হয় না। তাদের 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পুরাতন মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো এখনো পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যমান। সেই তারাই বলছে সংস্কার লাগবে, কিন্তু তারা তাদের নিজেদের দল এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি। আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে পরিবার ভিত্তিক
দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত নির্দিষ্ট কোরাম ভিত্তিক দেখতে পাচ্ছি। সে জায়গায় তারা যদি তাদের নিজেদের জায়গায় যদি সংস্কার না করতে পারে, রাজনৈতিক দলগুলো থেকে যদি নতুন নেতৃত্ব না উঠে আসে, তাহলে দেশের নতুন নেতৃত্ব কিভাবে উঠে আসবে? রাজনৈতিক দলগুলোতে যদি তরুণরা যদি নেতা না হতে পারে, তাহলে আমরা যদি সেই 60 ঊর্ধ্ব 65 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব বৃদ্ধদেরকে যদি এখনো পর্যন্ত নেতৃত্বের আসনে দেখি, তাহলে আমাদের সংস্কার কোথায়? আমাদের সংস্কার কি 70-এর কোঠায় পৌঁছানো একজন বয়োবৃদ্ধ লোকের সংস্কার, যে এখনো মানদাত্তা আমলের চিন্তা করে? কিন্তু আমাদের প্রজন্ম চলে গিয়েছে 5G-তে। আমাদের প্রজন্ম এখন ইন্টারনেটের সেই বিট বাইটের যুগ থেকে এখন কোয়ান্টামের যুগের দিকে চলে যাচ্ছে। আমাদের প্রজন্ম এখন অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে এখন এআই এর দিকে প্রবেশ করছে। সেই জায়গায় আমাদের সংস্কার গিয়ে ঠেকতেছে 70 ঊর্ধ্ব বয়োবৃদ্ধদের ক্ষমতার পালা বদলে। তাহলে আমাদের সংস্কার আসলে কোথায় হলো? আমরা 36শে জুলাইয়ের পরবর্তী সময়ে ভাবছিলাম যে এমন একটা রাজনীতি নির্মাণ হবে যেখানে বাংলাদেশ থাকবে প্রধান, কিন্তু সেই জায়গায় আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনে আসছিলাম আমাদের ছাত্র নেতৃবৃন্দর মুখ থেকে, কিন্তু সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এলো না। যা হলো তা পুরাতন সেই আগের ফ্যাসিবাদী রাজনীতিরই অংশবিশেষ, যেখানে দেখা যাচ্ছে একটি পক্ষ আরেকটি পক্ষকে দোষারোপ করছে। কেউ আমাদের যে ছাত্র জনতার যে জুলাই বিপ্লব, সেটার ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছেন সোশ্যাল মিডিয়াতে। দেখা যাচ্ছে আমাদের কোনো কোনো উপদেষ্টা তাদের নিজেদের স্টেক নিয়ে নিজেদের ক্রেডিটকে দাবি করতে গিয়ে অন্যদের ক্রেডিটকে অন্যদের স্টেককে হেয় করছেন। কখনো বিএনপি জামাতের স্টেককে হেয় করছেন, কখনো ছাত্রদল শিবিরের স্টেককে হেয় করছে, কখনো ছাত্র উপদেষ্টারা অন্যান্য রাজনৈতিক দলের স্টেককে হেয় করছেন। কিন্তু আমরা বলতে চাই যে এই স্টেক তো শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের না। আমরা যখন নেমেছিলাম তখন কোনো রাজনৈতিক দলের অংশ হয়ে নামিনি, আমরা আমাদের দেশ এবং মাতৃভূমির জন্য নেমেছিলাম। তো আমাদের সেই স্টেকটাকে আপনারা যদি ক্রেডিটের রাজনীতিতে নিয়ে যান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কোথায়? আওয়ামী লীগে তো 71-এর কে বিক্রি করেই তারা তাদের যে ফ্যাসিবাদী রাজনীতি, সেই রাজনীতির কাঠামোকে তৈরি করেছিল। 71-এ কি শুধুমাত্র বাংলাদেশের আম জনতা, আপামর জনতা কি শুধুমাত্র আওয়ামী লীগের নির্দেশনাতেই কি যুদ্ধ করেছিল? মোটেও না। আমরা জানি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তখন কোথায় ছিলেন। সেই জায়গা থেকে তারা যেভাবে ক্রেডিটের রাজনীতি করেছিল, একে অপরকে দোষারোপ করেছিল, সেই জিনিসগুলোরই আবারও পুনরাবৃত্তি আমাদের নতুন রাজনৈতিক কাঠামো দেখা যাচ্ছে, যা আসলে এখনো পর্যন্ত নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করেনি। সেই জায়গায় আমাদের বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা ছিল, যারা বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করবে, যেখানে তাদের প্রয়োজন ছিল নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, এই জন্য নতুন বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করা। সে জায়গায় আমাদের নতুন যেই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু সেই জায়গায় পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং সংসদীয় কাঠামো কেন্দ্রিক সংস্কারের ভিতরেই শুধুমাত্র আবদ্ধ রয়েছিলেন। কিন্তু বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করবেন, কিভাবে বাংলাদেশকে বসবাসযোগ্য করবেন, কিভাবে বাংলাদেশের রাজনীতিকে বসবাসযোগ্য বাংলাদেশের রাজনীতিতে পরিণত করবেন, সেই জায়গায় তারা কোনো প্রকারের ভূমিকা রাখতে পারেনি। বলা চলে তারা এই জায়গায় পরিপূর্ণভাবে ব্যর্থ। এবং একই সাথে আমাদের যে রাজনৈতিক দলগুলো, তারাও তাদের পুরাতন যে খাসলত, সেই খাসলত থেকে এখনো পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। আমরা আশা করেছিলাম যে তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা সেই জায়গায় একটি নতুন ভূমিকা পালন করবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখলাম যে তারাও সে জায়গায় পরিপূর্ণভাবে ব্যর্থ হলেন। এবং তারাও জুলাইকে কেন্দ্র করে নিজেদের একটি নতুন আধিপত্য বিস্তার করা, যেটা আওয়ামী লীগ 71-কে ভিত্তি করে তাদের আধিপত্য বিস্তার করার এবং তাদের একক ক্রেডিটের যে রাজনীতি বলয় সূচনা করেছিল, সেই জায়গায় তারাও তাদের নিজেদেরকে নিয়ে গিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায় যেখানে তারা জুলাইকে ভিত্তি করে রাজনীতি করার কথা, সেখানে এখনো পর্যন্ত আমাদের সামনে 36শে জুলাই আসতে যাচ্ছে, কিন্তু আমরা যে 36শে জুলাই উদযাপন করব, সেরকম কোনো আমাদের প্লেস নাই। আমাদের 36শে জুলাইয়ের স্মৃতি মিনার কোথায়? আমাদের 36শে জুলাইয়ের যে বিপ্লব, আমাদের যে বিশাল গণ অভ্যুত্থান, যাই বলি না কেন, সেই 2000 2500 শহীদ এবং 50,000-এর অধিক যে আহত, তাদের রক্ত উদযাপন স্মরণ করার প্লেসমেন্টটা কোথায়? আমরা দেখলাম যে সবকিছুর জন্য ছোটোখাটো এটা ওটা সবকিছুর জন্যই আমাদের কোনো না কোনো প্লেস আছে। আমি কোনো কিছু ছোট বলবো না, বলতে চাচ্ছি যে জুলাইয়ের সামনে তাদের ভূমিকাগুলো অতটাও বড় না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা 36শে জুলাই, যেখানে ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদের সেই বদ্ধভূমি কোথায়? আমরা কিন্তু সেই জিনিসগুলোকে স্মরণ করতে পারলাম না। আমরা শুধুমাত্র জুলাইয়ের যে স্টেক, জুলাইয়ের যে ক্রেডিট,
সেটাকে বিক্রি করার চেষ্টা করলাম, কিন্তু জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে এখনো পর্যন্ত কেউ কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। এমনকি একটা স্থাপনাকেও আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি যেখানে আমাদের জুলাইকে স্মরণ করা হবে। কথা ছিল 8 আগস্ট পরবর্তী ডক্টর ইউনূসের প্রথম ঘোষণাগুলোর ভিতর একটি ছিল গণভবনকে জুলাই জাদুঘর করা হবে। আমরা জানি না সেটার কতটুকু অগ্রগতি হয়েছিল। আমরা শুনেছিলাম জুলাই ফাউন্ডেশন জুলাইকে ধারণ করবে, কিন্তু সেই জুলাই ফাউন্ডেশন মাত্র 2 থেকে 3 মাসের ব্যবধানে এত পরিমাণ বিতর্কিত হলো যে জুলাই ফাউন্ডেশনের ব্যাপারে এখন আর কোনো কথা নেই। আমরা শুনেছিলাম যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেই স্পিড অনুযায়ী বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা হবে, কিন্তু আমরা দেখলাম যে ফ্যাসিবাদের যে দোসররা তারা এখনো পর্যন্ত বহাল তবিয়তে বিরাজমান আছে। আমরা দেখেছিলাম জুলাইয়ের সেই রক্তক্ষয়ী দিনে পুলিশ এবং অন্যান্য সরকারি পেটোয়া বাহিনীদের যে ভূমিকা, নির্লজ্জ ভূমিকা, সেই বিষয়গুলোর বিচার হবে, কিন্তু আমরা দেখলাম যে জুলাই পরবর্তী সময়ে তাদের কাছেই জুলাই যোদ্ধারা সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি অপমানিত, সবচেয়ে বেশি অপদস্থ। সেই জায়গায় কি সংস্কার হলো? কিছুই না। তো আমরা যদি আমাদের যে রাজনৈতিক সংস্কারের কথা যদি বলি, আমাদের রাজনৈতিক দলগুলো কেউ কি জুলাই কেন্দ্রিক জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে কি ধারণ করতে পেরেছে? তারা কি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? তারা কি জুলাইয়ের যে একটি বসবাসযোগ্য বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে কি রাজনীতির মূল টপিকে পরিণত করতে পেরেছেন? না, তারা সেটা করতে পারেননি। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচনের পূর্বেকার যে উত্তেজনা বিরাজ করে, বাংলাদেশে এখন ঠিক সেই উত্তেজনায় বিরাজমান। বলা যায় যে আমরা আমাদের যে দোষারোপের রাজনীতি, আমরা আমাদের যে ক্রেডিট বাজেট রাজনীতি, সেটা থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। আমি আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আবারও আহ্বান করব, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন তরুণ হিসাবে, একজন জুলাই যোদ্ধা হিসাবে মিনতি করতে চাই যে বাংলাদেশের রাজনীতিকে দোষারোপের রাজনীতি, ক্রেডিটের রাজনীতিতে সীমাবদ্ধ রাখবেন না। বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশ ভিত্তিক করুন, বাংলাদেশের রাজনীতিকে একটি বসবাসযোগ্য বাংলাদেশের রাজনীতিতে পরিণত করুন। কেবলমাত্র তখনই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে এবং আপনারা কেবল তখনই মাত্র তরুণদের অকুণ্ঠ সমর্থন গ্রহণ করতে পারেন। নচেত আপনারা প্রতিবারই নতুন নতুন আন্দোলন হবে এবং একটার পর একটা সরকার পড়ে যাবে, কিন্তু এই দেশের যেই স্বাধীন চেতা নাগরিকরা, তাদের কখনোই আপনারা পরিপূর্ণ ম্যান্ডেট পাবেন না। আমরা আমাদের দেশে ছাত্ররাই প্রত্যেকটা গণ আন্দোলন আমাদের রাজনীতির মূল স্টেক হোল্ডার বলা চলে। তবে এই স্টেক হোল্ডার রাজনীতি পালাবদল ঘটালেও রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় কখনোই থাকে না। দেখা যায় যখনই রাজনৈতিক প্রয়োজন পড়ে তখন রাজনৈতিক দলগুলা তাদের ছাত্র সংগঠনগুলোকে এক প্রকারের পেশি শক্তির প্রদর্শনের জন্য ব্যবহার করে থাকে। আমরা এখনো পর্যন্ত 36শে জুলাইয়ের পরবর্তী সময়ে ঠিক সেই ধারাবাহিকতাই দেখে আসছি, যেখানে বিগত 16-17 বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে এককভাবে নিয়ন্ত্রণ করেছে এবং তাদের বিভিন্ন অন্তর্কোন্দলের লীলাভূমি হিসাবে ব্যবহার করেছে। সে জায়গায় বর্তমান যে দুটি বৃহৎ ছাত্র সংগঠন, ছাত্রদল এবং ছাত্র শিবির, একে অপরের বিরুদ্ধে দেখা যাচ্ছে পেশি শক্তির প্রদর্শনে নিযুক্ত হয়েছে। দেখা যাচ্ছে ছাত্রদল বারবারই ছাত্র শিবিরের উপর দোষারোপ করছে এবং ছাত্র শিবির সেটাকে বারবারই বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু আমরা এর বাহিরে আমরা যদি দেখি যে নতুন যে ছাত্র সংগঠনগুলো গঠিত হয়েছে, বিশেষত বাকছাস, যেখানে জুলাই নেতৃবৃন্দ ছিলেন, সেইখানেও আমরা দেখলাম যে তাদের প্রতিষ্ঠাকালীন দিনেই 2-3 গ্রুপের বিভক্তি এবং নিজেদের ভিতর পারস্পরিক দ্বন্দ্ব। অথচ জুলাই ছিল আমাদের জাতীয় ঐক্যের ব্যাপার, যে জাতীয় ঐক্যের নেতৃত্ব আমাদের তরুণরা দিয়েছিল, তারাই কিনা নিজেদের ছোট্ট একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলার আগেই অন্তর্কোন্দলে লিপ্ত হয়ে গেল। তো এই যে একটি ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে কেন জানি আমরা এখনো পর্যন্ত বের হয়ে আসতে পারছি না। আমাদের যে ছাত্র রাজনীতি এর মূল বিষয় ছাত্রদেরকে কেন্দ্র করে ছাত্র বান্ধব হওয়া। তাহলে ছাত্রদের মূল সমস্যা কোথায়? আমরা তো দেখলাম যে 2018 সালে ছাত্ররা কোটা আন্দোলন করলো, 2024 সালে কোটা আন্দোলন থেকে জাতির মুক্তির আন্দোলনে পর্যন্ত ছাত্ররা অবতীর্ণ হলো। সেই প্রথম সূতিকাগার কি ছিল? চাকরি, বেকারত্বের নিরসন। তাহলে ছাত্র সংগঠনগুলা, ছাত্র রাজনীতির মূলে কি বেকারত্ব নিরসন বা ছাত্রদেরকে কোয়ালিটি এডুকেশনের জন্য যে দফাগুলা, যে প্রস্তাবনাগুলা, সেগুলোকে বিদ্যমান আছে? কোনোভাবেই না। তাহলে সেই জায়গা থেকে আমাদের ছাত্র রাজনীতির আসলে গুণগত কি পরিবর্তন হলো?
সেটা আমাদের ছাত্র নেতৃবৃন্দর কাছে আমার প্রশ্ন রইল প্রথমত। দ্বিতীয়ত, আমাদের যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতি কেন বারবার বিভিন্ন দলের লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হচ্ছে, যেখানে তারা তাদের পেশি শক্তির প্রদর্শনের জন্য ক্যাম্পাসগুলোতে তাদের ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করে আসছে। তৃতীয়ত, আমরা বারবারই দেখতে পাচ্ছি যে ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা তদবির বাণিজ্যে লিপ্ত আছেন, এমনকি মামলা বাণিজ্যের মতো একটি দুঃখজনক বিষয়ও আমাদের সামনে উঠে এসেছে। তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি বারবারই কেন সম্পদ, ক্ষমতা এবং রাজনৈতিক দলের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে? ছাত্র রাজনীতির যে মূল বিষয় ছাত্রদের সমস্যা, শিক্ষা, এই বিষয়ে কেন ছাত্র রাজনীতি আবর্তিত হচ্ছে না? আমাদের ছাত্র রাজনীতি যদি ছাত্রদের আবাসনের সমস্যা, ছাত্রদের শিক্ষা, গুণগত শিক্ষা প্রদান, ছাত্রদের ক্যারিয়ারের প্রবলেম, ছাত্রদের বেকারত্ব নিরসনের বিষয়ে যদি প্রস্তাবনা না রাখতে পারে, কার্যকর ভূমিকা রাখতে না পারে, জাতিকে, সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে যদি প্রভাবিত করতে না পারে, তাহলে সে ছাত্র রাজনীতি আমাদের জন্য কি সুফল বয়ে আনবে? বলা যায় এই ছাত্র রাজনীতি আমাদের জন্য এক প্রকার অভিশাপ, যেই অভিশাপ আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ক্যাম্পাসগুলোকে পরাধীন করে বিভিন্ন সরকারি দল এবং রাজনৈতিক দলের একক আধিপত্যের অধীনে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এবং আমি চাই ৩৬শে জুলাই পরবর্তী আজকে এই 1 বছর পূর্তি উপলক্ষে পূর্তি হতে যাচ্ছে, এই সময়ে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন, সে জায়গায় যেন হচ্ছে ছাত্র এবং শিক্ষা যেন অবস্থান করে। ছাত্র রাজনীতি যেন সত্যিকার অর্থে ছাত্র বান্ধব হয়, ছাত্রদের সমস্যা নিরসনে হয়, ছাত্রদের বেকারত্ব, ছাত্রদের শিক্ষা, ছাত্রদের আবাসন, ছাত্রদের মানসিক স্বাস্থ্য, ছাত্রদের বিকাশে যেন ছাত্র রাজনীতির ভূমিকা পালন করে। ছাত্র রাজনীতির এই গুণগত পরিবর্তন নিয়ে আমাদের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা।